মানুষ অভ্যাসের দাস। মানুষ একটা কাজ করতে করতে না সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর কোনো অসুবিধা হয় না। কথাতেই আছে না, যেভাবে শোয়াবে সেইভাবেই সইবে। আসলে কি বলতো, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটা অভ্যাসের দাস। হয়তো কোনোদিনও সেইটা করতাম না, কিন্তু একসময় করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয়েছে। আর কি বলতো, প্রথম থেকেই না পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব ভালো লাগে, এবং আমি সেটা একেবারেই মানে নোংরা বা অগোছালো এলোমেলো সেটা যেন আমার অস্বস্তিকর লাগে, ভালো লাগে না। নিজে যেটুকু কাজকর্ম করব, হ্যাঁ, বিয়ের আগে অবশ্যই কোনো কাজকর্ম করতাম না, তবে যেটা করতাম সেটা টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই কদিন না বেশ গরম পড়েছে। সকালবেলা উঠেই দেখছি চারিদিক মেঘলা মেঘলা, রোদ বেরোয় না, তারপর বেলার দিকে রোদ বেরোয়, বীভৎস গরম লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠে বাসনগুলো বের করে দিয়ে ছড়া দিলাম, তারপর ঘর দোয়া ঝাড় দিয়ে এখন এই যে বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু চারপাশে বাঁশ গাছে না প্রচণ্ড পরিমাণ পাতা পড়ে, দেখতে একদম ভালো লাগে না, তাই ঝাঁটপাট দিয়ে পরিষ্কার পরিপাটি করে নিলাম। আর এমনিতেও তো আমাদের গ্রামের দিকে সকালবেলা বাসি কাজ মানে নাতা ঝাঁটা এগুলো করতেই হয়। তো যাই হোক, ঝাঁটফাট দিয়ে দিলাম। জল আসতে এখনও কিছুটা সময় বাকি আছে। আর 6:30 কিন্তু তখনও বাজেনি, ওই 6টা 15-20 মতো হবে। তো আমি 6:30টাই বললাম আর কি। এদিকে কিন্তু আমি ঝাড় দিয়ে দেখলাম জল আসেনি, তাই আমি নাতাটা দিয়ে নিচ্ছি। তো নাতা দিতে দিতে আশা করছি জল চলে আসবে। আর ওদিকে দেখলে আমার যা চলে গেল কলে কাজ করতে। তো সেই জন্য ভাবলাম আমি আর বেশি সময় নষ্ট না করে আমি আমার এদিকের কাজগুলো করে নিই। আর ওদিকে মেয়েকে ডেকে দিতে হবে, ওর টিউশন রয়েছে। এই বৃহস্পতিবার পর্যন্ত সকালটা ভীষণ চাপ থাকে, মানে একদিকে কাজ সারতে সারতে মেয়েকে ঘুম থেকে তোলানো, সকালে না মোটেও উঠতে চায় না, ওই ঘুম থেকে ওঠাতে বীভৎস কষ্ট হয়। যাই হোক, ওদিকে তুলসী তলায় দিয়ে ঠাকুরঘরটা দিয়েছি, দুয়ারের সামনেটা দিয়ে দিলাম। আর আজকে আমাদের সমস্ত আলুগুলো স্টোরে চলে যাবে। তারপরে ভাবছি আজকে দুয়ারটাকে পরিষ্কার করতে হবে। কয়েকদিন ধরে বলছিলাম না বেশ নোংরা আছে, কালকে তো রান্নাঘরটা করেছিলাম। আজকে আলুগুলো চলে যাওয়ার পরেই কিন্তু আমি দুয়ারটা পরিষ্কার করব। আর কি বলতো, গরম পড়ে গেছে তো শরীরটা বেশ ক্লান্তি লাগছে, তারপর কালকে রান্নাঘরটা পরিষ্কার আর একা হাতে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর জিনিসপত্র আবার গোছগাছ করা, তারপর সঙ্গে তো সংসারের প্রত্যেকটা কাজ তো আছেই, ওগুলো আবার এক্সট্রা কাজ। সেই জন্য না শরীরটা দুদিনের মানে ওই রান্নাঘর পরিষ্কার করার পর থেকেই ক্লান্ত লাগছে, কিন্তু এখন আমার থেমে থাকলে হবে না, আজকে তো দুয়ারটা করতেই হবে। আর কালকে আমার বেডরুমটা একটু, তবে বেডরুমে কোনো বেশি নোংরা নেই, কিন্তু একটু আধটু পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, এদিকে নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল, ওদিকে বাসনগুলো আছে, এখন বাসনগুলোও মেজে নেবো। অনেকগুলো বাসন রয়েছে, আর কাঁচা ধোয়া তো প্রত্যেক দিনের আছেই, 2-4টে করে হলেও সেগুলো ধুতে হয়। প্রত্যেক দিনের জিনিস জমা করলেই না, একদিন যদি রেখে দিই দ্বিতীয় দিন এত পরিমাণ হয়ে যায়, তখন আমারই কষ্ট হয়। তো ওদিকে ঘর দুয়ার দিয়ে নিয়েছি, আর এখন এই যে উনুনে ছাইটা তুলে নিয়েছি। আর এই ছোট্ট হাঁড়িতে করে বাকস পাতার জল ফুটিয়ে শিশিরে দিয়েছিলাম রাতে। এটা রাতে দিয়েছিল, ওই মেয়ের একটু কফ সর্দি মতো হয়েছে, তো এটা মাথায় দিলে নাকি কফটা গলে যায় আর কি। তো ছোটোবেলায় না প্রায় করাতাম, মানে সব দিনই প্রায় করাতাম, তো এখন আর করানো হয় না। আর ইদানিং দেখছি মেয়ে একটু কফ সর্দিতে ভালোই ভুগছে, ও না ইচ্ছা করেই ওটা হয়। সমস্যাটা কী বলো তো, চুল তো বড় হচ্ছে একটু, ওর না মাথার জল ভালো করে মুছতে দেয় না, আবার নিচে যদি এক একদিন করে মোটেও করে না, ভালো করে মুছে না। আর আমি তো মুছে দিই বেশিরভাগ সময়, কিন্তু মুছতে দেবে না। তো এই হচ্ছে সমস্যা, যার কারণে বারবার ঠান্ডা লেগে যায়। আর এমনিতেও ওর অ্যালার্জির সমস্যা যেহেতু রয়েছে, ঠান্ডাটা আরও বেশি অ্যাটাক হয়ে যায়, তো ভাল লাগে না সবসময়। এই কদিন আগেই কফ সর্দি হলো, এত টাকার ওষুধ খাওয়ালো, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো, ঠিকঠাক হলো, আবার কদিন পরে আবার যেই কে সেই। এরকম হলে বলো কার ভালো লাগে? বাচ্চার শরীর খারাপ হলে কোনো কিছু ভালো লাগে? তারপর সামনে পুজো, একটু মনের দিক থেকেও যদি 2টো দিন আনন্দ করবো, সেটাও হচ্ছে না। তো যাই হোক, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বাকি কাজকর্ম যা ছিল গুছিয়ে নিয়ে চলে আসলাম। এখন চা করে নিয়েছি। মেয়ে তো টিউশন চলে গেছে, এখন এসে তোমাদের দাদাভাইয়ের আর আমার চা। তো চাটা করছি, তখনই কিন্তু গাড়ি চলে এসেছে আলু স্টোরে যাবে বলে, তাই চাটা খেয়ে নিয়ে যাবে আলু লোড করতে গাড়িতে। সমস্ত আলুগুলো স্টোরে চলে যাবে, দুবার যাবে, মানে যা আলু আছে একবারে পারবে না আর কি, যে গাড়ি দুবার নিয়ে যাবে।
ওদিকে আলু টালু সমস্ত কিছু স্টোরে যাওয়ার পর ওদিকে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে আজকে না মেয়ে স্কুল গেল না, ও আগের দিনেই বলে রেখেছিল যাবে না, তাই আমিও আর জোর করলাম না, তাই যায়নি। ও এখন খেলছে। আর তারপরে অনেকটা সময় চলে গেছে, এখন বাজে 11:30 মতো। আর এখন কিন্তু আমি দুয়ারটা পরিষ্কার করতে লেগেছি। হয়ে এসছি, গোটা দুয়ার পুরো একেবারে ঝুলটুল ঝেড়ে পুছে একেবারে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আর কি, যাক বলে। দেখতে পাচ্ছ এতগুলো জঞ্জাল ছিল, এই যে জায়গাটায় সাইকেল রাখা ছিল, তো এইখানটাতেই এতগুলো নোংরা বেশি ছিল এমনি। আর এই পাশে যে হালকা পাতলা নোংরা, সেগুলো মাকড়সা, ঝুল, ফাঁদ এই সমস্ত কিছু। আর আলু যেহেতু রাখা ছিল প্রচুর পরিমাণে ধুলো, তাই পরিষ্কার না করলে একদমই মনে শান্তি পাচ্ছিল না। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে তো রান্নাও হয়নি। মেয়ে স্কুল গেলে সকালে রান্নাটা হতো, স্কুল যায়নি বলে রান্না হয়নি। তাই ভেবেছি কিছু করার নেই, আজকে আমাকে এই কাজটা করতেই হবে। আজকের দিন একটু দেরিতেই খাওয়া দাওয়া হবে। ভাবছি একেবারে সমস্ত কাজকর্ম গুছিয়ে 12টায় জল আসলে স্নান টান করে তারপর রান্না বসাবো। কিছু করার নেই, না কাজ কমপ্লিট করলে না আর হচ্ছে না, সময় চলে আসছে। তো এই পুজোর সময় ঘরবাড়ি নোংরা থাকতে ভালো লাগে। তো ঝাটপাট দিয়ে দিলাম, যেখানে যা বাতিল জিনিস ছিল সমস্ত বের করে দিয়েছি। ওই কাবাডিওয়ালা আছে না, তো ওদেরকে ডেকে দিয়ে দেওয়া হবে। আসলে কী বলতো, পুরনো জিনিস যদি না কমে না, সেখানে নোংরা বেশি হয়, কারণ পুরনো জিনিস কমেনি, এদিকে নতুন জিনিস তো একটার পর একটা আমাদের বাড়তেই থাকে, তাই না? তো সেখানে জায়গা কত দিতে পারবো। তো সেই জন্যই যেখানে যা আছে বাতিল জিনিস সব তোমাদের দাদাভাই খুঁজে খুঁজে বের করছে। কালকে ডেকে আনা হবে কাবাডিওয়ালাকে। তো আনলে তারপর সব নিয়ে চলে যাবে। তারপরে দেখো, যেহেতু প্রচুর ধুলো ছিল আলুর, তো সেই জন্য নাতা দিয়ে দিচ্ছি একটু গোবর দিয়ে। তারপরে স্নান করতেও এখন অনেকটা বাকি আছে, কারণ জল আসতে একটু বাকি আছে। আর অন্য আগে তো দেয়ালগুলো নাতা দিতাম, কিন্তু এখন আর পারবো না গো, তাই দেয়ালগুলো আর নাতা দিচ্ছি না। এই জন্য পুরো দুয়ারটা আর এই জায়গাটায় সাইকেলগুলো অন্য জায়গায় রেখেছি। তো এই পুজোতে আত্মীয় স্বজন আসবে, তো সেই জন্য আর কি। দেখো দুয়ারটা ভালো করে লেপে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে রান্নার জোগাড় যন্ত্র রেডি করে রেখে দিয়ে স্নানটা করে তারপরে মেয়েকে পুজো দিতে বলেছিলাম, মেয়ে পুজো দিয়ে দিয়েছিল, তাই স্নানটা করেই আমি কিন্তু রান্না বসিয়েছিলাম। আজকে রান্না বসাতে আমার পুরো 1টা বেজে গেছে। আর পুরো 1টা থেকে বসেছি, পুরো পাক্কা 2টোই খেতে বসেছি। 1 ঘন্টার মধ্যে 3টে রান্না ভাত করেছি। ওই যে 2টো উনুন বলেই সুবিধা হয়েছে, ভাত হতে হতে আমার একদিকে 3টে রান্না হয়ে গেছে। তারপরে দেখো ওদিকে যে পরিষ্কার করে দিয়ে চলে আসলাম রান্নার জোগাড় করতে। আজকে রান্না করব কলমি শাকের মানে কলমি শাক ভাজা করব, মাশরুম করব, আর মাছ আছে সেটার টক ঝাল দেবো। এই হবে রান্না আর কি। সমস্তটা রেডি করে নিয়ে কেটে বেটে সব রেডি করে রেখে দিয়ে জল আসলে স্নান করবো। আসলে এখনই ধরিয়ে দিতাম, কিন্তু জল আসলে কী বলতো, গায়ে ধুলো টুলো ভর্তি, তো এই অবস্থায় রান্না করতেও ভালো লাগে না। তো আমি এদিকে শাকটা কেটে নিয়েছি, তোমাদের দাদাভাইকে বললাম তুমি মাশরুমটা কেটে রেডি মানে ছাড়িয়ে দাও বসে বসে, তাহলে আমার সুবিধা হবে আর কি। তো যাই হোক, চলো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সুদীপ্তা দিদিভাই কালকে কমেন্ট করেছে তোমার কাজকর্ম খুব সুন্দর গোছানো, আর কবে যে তোমার ছোট্ট নতুন একটা বাড়ি হবে তুমি সুন্দর করে গোছাবো। গো দিদিভাই, আমিও সেটাই ভাবি যে কবে যে একটা ছোটোখাটো বাড়ি বানাবো, আমার নিজের মনের মতো করে গোছাবো। তবে তোমরা আশীর্বাদ করো আর এইভাবেই পাশে থেকো, তাহলে যেন করতে পারি আর কি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। শ্রাবণী মণ্ডল দিদিভাই কমেন্ট করে একটা কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি সেকেন্ড বেবি প্ল্যানিং করবে না? বললাম বলে কিছু মনে করো না গো, কিছু মনে করিনি। তবে এই মুহূর্তে আপাতত করছি না, কারণ কি বলো তো, আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে না। সবাই বলে, আমারও আশপাশে যারা আছে তারাও বলে, কিন্তু আমার যে কন্ডিশন, আমার যে পরিস্থিতি, সেটা তো আমাদের বুঝতে হবে। হ্যাঁ জানি মেয়েও একটু বড় হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কি বলো তো, এই মুহূর্তে আমাদের করার মতো অবস্থা নেই। কারণ কি, আমরা অপেক্ষা করছিলাম যে আমি যে এখানে থাকি না, আমার এখানকার অনেকটা পরিস্থিতি মানে আমার ধরো প্রথমবারের ক্ষেত্রে আলাদা ছিল। তখন কোনো কিছু ছিল না, কোনো সমস্যা ছিল না, বয়সটাও আরও কম ছিল। মেয়ের বয়স 8 বছর, তো 8 বছর আগে তখন অতটা ছিল না। তারপর তখন সবাই ছিল, আমার মা ছিল, সবাই ছিল। এখন যেহেতু আমার মা নেই, তো মা নেই আর শাশুড়ি থেকেও নেই, তাই আমাকে এটা মাথায় রেখে করতে হবে যে যা কিছু সমস্ত আমাকে কিন্তু ওই অবস্থাতে করতে হবে। তো সেই পজিশনটা আমি তৈরি করে, আসলে ওই যে বললাম না, তারপরে আবার আমাদের তো ইন্দিরা আবাসের ঘর অনেক দিন থেকেই নাম ছিল আসবে আসবে করে। এবার সরকারের জিনিস তো বোঝো না, আজ আসবে কাল আসবে এরকম করে, সেটার জন্য অপেক্ষা করছিলাম যে ওটা আসলে তো করতেই হবে, টাকা পয়সারও ব্যাপার। তারপরে সব কিছু সামলে তাই ভাবছি এই যে ঘরের টাকা তো ঢুকে গেছে, তো ঘর বাড়িটা বানাই আগে আপাতত, তারপরে ওইসব প্ল্যানিং। তবে ইচ্ছা আছে, দেখা যাক কতটা কী হয় আর কি।
তো সব কিছু হ্যাঁ, তোমরা মেয়ে বড় হয়ে যাচ্ছে সেটাও জানি, কিন্তু কী বলো তো, আমি চাই আমার মেয়ে একটু বড় হয়ে যাক, তারপরেই আমি নিতে চাই। কারণ কী বলো তো, আমার তো মা নেই, এবার আমি সবটা মেয়েকে এখনও করে দিতে হয়, তারপরে সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হবে। তার মধ্যে আবার যদি ওরকম কিছু প্ল্যানিং করি, তখন আমার নিজের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে যাবে। তাই চাইছি মেয়ে একটু বড় হোক, একটু বুঝতে শিখুক। হ্যাঁ, বড় হলে একটু লোকচক্ষুতে খারাপ লাগে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাকে চলতে হবে আর কি। তো সেই জন্য আপাতত এই মুহূর্তে কিছু করছি না গো। আর আমি কিছু মনে করিনি। অবশ্যই তোমরা আমার পরিবার, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরাও আমাকে অনেক ভালোবাসো বলেই জিজ্ঞেস করো। আর তোমাদের যা কিছু জানার থাকে তোমরা নির্দ্বিধায় অনায়াসেই আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি কিচ্ছু মনে করব না। জানো তো, খাওয়া দাওয়া কমপ্লিট করেই আজকে শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি আর কিচ্ছুই জানিনি, অঘোরে ঘুমিয়ে পড়েছি। মানে এতটাই শরীরটা ক্লান্ত। 4টের সময় উঠলাম, দুপুরের বাসনপত্র ছিল সব ধুয়েছি, তারপরে এই যে এগুলো পরিষ্কার করেছিলাম, গোছানো তো হয়নি, তো এখন গুছিয়ে নিলাম। একটা সুতির শাড়িকে কেটে ফেললাম জানো তো, কারণ এখানে যে কাপড়গুলো বিছানো ছিল সেগুলো তো নোংরা হয়ে গেছে, ভাবছি ওকে আর মানে ধোবো না, ফেলে দেবো। তো সেই জন্য আরেকটা কাপড় কেটে তারপর সুন্দর করে জায়গাগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন বেশ দুয়ারটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, ভালো লাগছে, কারণ আলুগুলো পুরো জাম হয়েছিল। তো তারপর টেবিলেও অর্ধেকটা কাপড়টা টেবিলে দিয়েছি, আর অর্ধেকটা বেঞ্চে দিয়েছি, বেঞ্চে দুভাঁজ করে দিয়েছি। তো আমি এইভাবেই ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখি। সবসময় জিনিস কিনে বা পয়সা খরচ করে করি না। নিজের সাধ্যের মধ্যে যেটুকু আর কি। তো যাই হোক, এদিকে এখন টেবিলটা গুছিয়ে নিলাম। টেবিলে আপাতত কিছুই রাখছি না, কারণ এমনিতেই কিছু না রাখলেও কালকে টেবিলটা ভরে যাবে, তাই আমি আপাতত খালিই রাখি। ওই বোতল কটা রেখেছি আর হেলমেটটা রেখে দিলাম, তারপরে গোছানো হয়ে গেছে। এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে বিকেলে যে টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়ে সন্ধ্যে দিয়ে এখন একটু বেরিয়েছি, বাজার যাব। এই অনেকদিন হলো আইব্রো করা হয়নি, শুধু তো সংসার সংসার করেই যাচ্ছে, বাচ্চা স্বামী এদেরকে দেখে নিজের কথা একটুও ভাবা হয় না। তাই ভাবছি সামনে পুজো আছে, আজকে একটু আইব্রো করে আসবো। তারপরে আইব্রো করে চলে এসেছি, আর মেয়ের জন্য একটা নূপুর কিনে এনেছি। আগের ভিডিওতে বলেছিলাম তো যে নূপুর আনতে গিয়েছিলাম, এত দাম বলছে নিতে পারিনি, তাই নূপুরটা ফিরে নিয়ে এসেছি, সেটা আছে, কখনো কোনো পরিস্থিতি হলে করে দেবো। সামনে পুজো, মেয়ে নূপুর পরবে না, তাই জন্য এটা কিনে আনছি। তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এটার দাম নিয়েছে 150 টাকা, দেখে কিন্তু কেনা বলে মনে হচ্ছে না, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো যাই হোক, খুব সুন্দর লাগছে আর বেশ ভারীও লাগছে। মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, সাইজটাও পেয়ে গেলাম। আর ওর বাবা কালকে 3টা এনেছিল অন্য জায়গা থেকে, সেটা ফেরত দিয়ে দিতে হবে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।